নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছদ্মবেশিনী। শুনতে থাকুন আজকের গল্প ছদ্মবেশিনী। খানিকটা আগে এক পশলা জোর বৃষ্টি এসে পথঘাট খালি করে দিয়ে গেছে। রাত প্রায় 10:15। রাস্তায় গাড়ি খুব কম, কাছাকাছি কোথাও ট্যাক্সি দেখা যাচ্ছে না। চেম্বার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ডাক্তার দত্ত চলে এলেন চৌরঙ্গিতে। দুটো একটা ট্যাক্সি আসছে, কিন্তু হাত তুললেও থামছে না। আবার বৃষ্টি আসতে পারে। ডাক্তার দত্ত ভুরু খোঁজ করলেন। তার গাড়ির ইঞ্জিনটা বোর করবার জন্য দেওয়া হয়েছে। 1 মাসের আগে পাওয়া যাবে না। এই একটা মাস খুব দুর্ভোগ পোহাতে হবে। কলকাতা শহরে ট্যাক্সির উপরে নির্ভর করা যায় না। একটা বাসে উঠতে পারলেও হতো। বাসেরও দেখা নেই। ট্যাক্সি না পেলে বাসেই উঠবেন ঠিক করে তিনি রাস্তাটা পেরিয়ে দাঁড়ালেন ময়দানের দিকে। তাকে যেতে হবে উত্তরে। কাছেই ময়দানের অন্ধকারে একটা বড় গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল একটি মেয়ে। তার পরনে একটা লাল শাড়ি। তাই এই অন্ধকারের মধ্যেও দেখা যায় তাকে। কিন্তু ডাক্তার দত্ত তাকে দেখতে পেলেন না, যদিও তিনি অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছিলেন। মেয়েটি তখন এগিয়ে এসে তার কাছে দাঁড়ালো। ডাক্তার দত্ত এবার লক্ষ্য করলেন তাকে। ভাবলেন মেয়েটিও বোধহয় বাসেই উঠবে, কিন্তু বাস আসছে না। আবার বৃষ্টি নামলো ঝিরঝির করে। মহা জ্বালাতন তো। ডাক্তারের সঙ্গে ছাতা নেই। তিনি দেখলেন মেয়েটিও ভিজছে। মেয়েটির সঙ্গে তার চোখাচোখি হলো। সে সোজা তাকিয়ে আছে ডাক্তারের মুখের দিকে। সে মিটিমিটি হাসছে। একটা ট্যাক্সি উল্টো দিকে আস্তে আস্তে গতি মন্দ করলো। ডাক্তার সাগ্রহে এগিয়ে যেতেই ড্রাইভার জানলা দিয়ে মুখ বার করে জিজ্ঞেস করলো, কোন দিকে? ডাক্তার বললেন, আরমান স্ট্রিট। ড্রাইভার আর উচ্চবাচ্য না করে হুশ করে জোরে বেরিয়ে গেল। ডাক্তার এত রেগে গেলেন যে সম্ভব হলে তিনি ছুটে গিয়ে গাড়ির দরজাটা খুলে ফেলতেন, কিন্তু সম্ভব হলো না। তাকে পিছিয়ে এসে আবার বাস স্টপেই দাঁড়াতে হলো। সেই সময় মেয়েটি খুব আলতো গলায় জিজ্ঞেস করল, যাবেন? ডাক্তার শুনলেন যে মেয়েটি যেন তাকে জিজ্ঞেস করছে, আপনি কোথায় যাবেন? তিনি বললেন, আমি যাব আরমান স্ট্রিট আর বিবেকানন্দ রোডের মোড়ে। আপনি কোথায় যাবেন? মেয়েটি মুচকি হেসে বললে, আপনি যেখানে নিয়ে যাবেন। ডাক্তার বিস্মিত হয়ে মেয়েটিকে দেখলেন ভালো করে। তার খোঁপায় ফুলগোঁজা, পায়ে সবুজ রঙের প্লাস্টিকের চটি। এই চটিটাতে মেয়েটির জাত চিনিয়ে দেয়। কিন্তু ডাক্তার সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকেন। অনেকদিন তিনি এরকমভাবে বেশি রাত্রে রাস্তায় দাঁড়িয়ে থাকেননি। ঠিক ব্যাপারটা তিনি তখনও বুঝলেন না। তিনি ভাবলেন, ওর মাথায় কিছু গোলমাল আছে। আপনি ছেড়ে তুমিতে নেমে এসে তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখানে একলা একলা কি করছো? মেয়েটি বলল, এমনিতেই দাঁড়িয়ে আছি। এত রাত্রে কেন? মেয়েটি একবার ইচ্ছে করে মুখের আঁচলটা ফেলে দিয়ে আবার সেটা গায়ে জড়িয়ে নিল। তারপর বলল, রোজ রাতেই তো দাঁড়িয়ে থাকি। যাবেন তো চলুন। ঘর না থাকে আমার চেনা ঘর আছে। এবার আর ডাক্তারের বুঝতে কোনো অসুবিধে হলো না। তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তার মতন একজন ব্যস্ত সম্মানিত লোককেও রাস্তার মেয়েরা এরকম কুপ্রস্তাব দিতে পারে? ডাক্তারের বয়স 45, কিন্তু সুন্দর স্বাস্থ্যের জন্য তাকে যুবকের মতো দেখায়। যদিও সব সময় তিনি মুখে একটা গাম্ভীর্যের মুখোশ পরে থাকেন। ব্যস্ত ডাক্তারদের যেমনটা থাকতে হয়। তিনি কড়া গলায় বললেন,
তোমাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। মেয়েটি উত্তর না দিয়ে শব্দ করে হাসল। সে ডাক্তারের ব্যক্তিত্বকে কোনো গুরুত্বই দিচ্ছে না। তোমাকে তোমাকে আমি কোথাও দেখেছি আগে। দেখতে পারেন, আমি তো রোজ এখানেই দাঁড়াই, কিন্তু আমি তো এখানে আগে কোনোদিন দাঁড়াইনি। তাহলে কে জানে? ডাক্তার হঠাৎ একটু শিউরে উঠলেন। এইবার মনে পড়েছে, মাস 6 আগে তার চেম্বারে এইরকম সময় একটা লোক ছুটতে ছুটতে এসে বলেছিল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, শিগগির একবার চলুন। সেটা ছিল গায়ে আগুন লাগার কেস। আফিস পাড়ার মধ্যেই একটা ফ্ল্যাটে রাত্রির বেলা একটা মেয়ে নিজেই আগুন লাগিয়ে দিয়েছিল নিজের শাড়িতে। চিকিৎসার বিশেষ কিছু ছিল না, পাঠাতে হয়েছিল হাসপাতালে। সে মেয়েটি বাঁচেনি। সেই মেয়েটির মতন। ডাক্তারের পক্ষে মৃত রোগীদের মুখ মনে রাখলে চলে না, কিন্তু ডাক্তারের মনে আছে ও মেয়েটির একটা কথা। মেয়েটি যন্ত্রণায় দারুণভাবে ছটফট করছিল। তাকে একটা সিডেটিভ দেবার আগে তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনি এরকম কেন করলেন? শাড়িতে আগুন? মেয়েটি মুখ বিকৃত করে বলেছিল, ঘেন্না ধরে গেছে, ঘেন্না ধরে গেছে পুরুষ যাত্রার উপরে, ঘেন্না ধরে গেছে। মৃত্যুপথযাত্রিনী সেই মেয়েটির মুখে ফুটে উঠেছিল তীব্র ঘৃণা। সেই কথাটাই ভোলা যায়নি। সেই মেয়েটি যেন ফিরে এসে দাঁড়িয়ে আছে প্রতিশোধ নিতে। ডাক্তারের মনে হলো স্বয়ং মৃত্যুই যেন লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়েছে রাস্তার উপরে। মেয়েটি বলল, দেরি হয়ে যাচ্ছে, যাবে কিনা বলো? ডাক্তার খপ করে মেয়েটির একটা হাত চেপে ধরে বললেন, চলো। মেয়েটি বলল, কতক্ষণ? 1 ঘন্টা? ডাক্তার বললেন, ওসব জানি না, চলো আমার সঙ্গে। অত জোরে হাত ধরেছেন কেন? যাচ্ছি তো। কত দূর যেতে হবে? সেই আমা স্ট্রিট পর্যন্ত যেতে পারবো না। ডাক্তার কোনো উত্তর দিলেন না, হাতও ছাড়লেন না মেয়েটির। আবার রাস্তা পেরিয়ে হনহন করে হাঁটতে লাগলেন নিজের চেম্বারের দিকে। যে 2-1 লোক চলছিল পথ দিয়ে, তারা অবাক হয়ে তাকালো। ডাক্তারের ভ্রুক্ষেপ নেই। চেম্বারে তার সহকারী এবং কম্পাউন্ডার আগেই বাড়ি চলে গিয়েছে। রয়েছে শুধু দারোয়ান। সে রুটি পাকাতে বসেছিল। হঠাৎ ডাক্তারকে একটি মেয়ের হাত ধরে টানতে টানতে ফিরে আসতে দেখে সে বিস্মিত এবং তটস্থ হয়ে উঠল। ডাক্তার বললেন, দরজার তালা খুলে দে। ভেতরে এসে সব কটা আলো জ্বেলে তিনি পেশেন্টের চেয়ারের দিকে আঙুল দেখিয়ে হুকুমের সুরে মেয়েটিকে বললেন, বসো, বসো ওখানে। মেয়েটি আলগাভাবে বসে কনুইতে থুতনি ভর দিল। আলোতে তিনি মেয়েটিকে দেখতে লাগলেন ভালো করে। বছর 30 বয়স মেয়েটির। রোগা মুখে সস্তা পাউডার, চোখের নিচে রাত্রি জাগরণের ক্লান্তির কালি। তিনি আবার হুকুম করলেন, উঠে দাঁড়াও। বিনা প্রতিবাদে সে উঠে দাঁড়ালো। তিনি আঙুল দিয়ে তার থুতনি উঁচু করে দেখলেন গলা, দেখলেন হাত দুটো। তারপর মেয়েটিকে ঘুরিয়ে দিলেন। দেখতে লাগলেন পিছনের দিকটা। মেয়েটির পিঠে, কোমরে আর ব্লাউজের মাঝখানটায় একটা ক্ষত, বেশ পুরনো। তিনি আঙুল দিয়ে তার ব্লাউজটা একটু উঁচু করে তুলে দেখলেন, ওরকম ক্ষত আর একটাও রয়েছে। কতদিন এ লাইনে এসেছ? এই তো সেদিন, 1 মাসও হয়নি। আমি এই লাইনে নতুন। মিথ্যে কথা বলো না। মাইরি বলছি, রাস্তায় দাঁড়িয়েছি বলে খাস্তা মাল নই। চুপ করো। পিঠের ওই ঘাগুলো কদিনের? ওগুলো ঘা নয়, দেওয়ালে পিঠ ছড়ে গিয়েছিল। এক মুখ পোড়া নিয়ে গিয়েছিল একটা ভাঙা বাড়িতে। কতদিন ধরে ওরকম হয়ে আছে? কে জানে। না না, এই 2-3 দিন।
ফের বাজে কথা। কতজন পুরুষের সর্বনাশ করেছ এর মধ্যে? মরণ, সব সর্বনাশ তো আমারই। যাকগে, এত কথা দিয়ে কি হবে? শুধু শুধু রাত হয়ে যাচ্ছে। রুগীদের পরীক্ষা করবার জন্য যে উঁচু বেঞ্চের উপরে বিছানা পাতা আছে সেটা দেখিয়ে ডাক্তার বললেন, ওখানে শুয়ে পড়ো। মেয়েটি ছোট্ট একটা হাই তুলল, তারপর হাসল চওড়াভাবে। বুকের আঁচল ফেলে দিয়ে সে ব্লাউজের বোতাম খুলতে লাগলো। ডাক্তার বললেন, জামা খুলতে হবে না, যেমন আছো তেমনই শুয়ে পড়ো। মেয়েটির আঙুল থেমে গেল ব্লাউজের বোতামে। তারপরই ঝট করে খুলে ফেলল শাড়িটা। তার সায়ার রং ক্যাটক্যাটে সবুজ। এ কি করলে? মারে, শাড়ি খুলে রাখবো না, ভাঁজ নষ্ট হয়ে যাবে যে। ডাক্তার হেসে ফেললেন এবার। গলার আওয়াজ নরম করে বললেন, আমি তোমাকে পরীক্ষা করে দেখব। তোমার শরীরে অসুখ আছে, চিকিৎসার দরকার। তিনি শাড়িটা তুলে নিয়ে ছুঁড়ে দিলেন মেয়েটির গায়ে। মেয়েটি উঠে বসে বলল, আমার চিকিৎসার দরকার নেই। এত রাতে উনি আমার চিকিৎসা করতে এলেন? বাড়ি আমার ইয়ে। আমি ডাক্তার, রুগী দেখলে আমি চিকিৎসা না করে পারি না। কে বলেছে আমি রুগী? মাঝে কথা বলবে না। বেশি ডাক্তারি ফলাতে এসেছ না? তোমার মতন কত রকম ডাক্তার আমি পার করে দিয়েছি। আর ফষ্টি নষ্টি করতে হবে না, এবারে আলো নিভিয়ে দাও। আমি সেজন্য তোমাকে এখানে ধরে আনিনি। তুমি রোজ রাস্তায় দাঁড়িয়ে থাকো। তুমি মানে তুমি রোজ কজন পুরুষ মানুষের সঙ্গে? তা জেনে তোমার লাভ? ওসব কথা বলে কি রাত কাবার করবে নাকি? না, জিজ্ঞেস করছি কারণ আমার দরকার আছে। দুজন, তিনজন, কোনো কোনো দিন একজনও যেমন জোটে না। আজই যেমন তুমিই প্রথম। ডাক্তার মনে মনে আবার শিউরে উঠলেন। মেয়েটির খুব সম্ভব সিফিলিস আছে। প্রতিদিন 2-3 জন পুরুষের মধ্যে সেই রোগের বীজাণু ছড়িয়ে চলেছে। এই কি প্রতিশোধ? সেই আগুনে পোড়া মেয়েটি যেমন তীব্র ঘৃণা দেখিয়েছিল পুরুষ জাতের উপরে, যেন সেই মেয়েটির আত্মা এসে প্রতিশোধ নিয়ে যাচ্ছে। তিনি আবার বললেন, শোনো শোনো, তুমি যে এই রোগ শুধু অন্যদের মধ্যেই ছড়াচ্ছ তাই নয়, তোমার নিজেরও সাংঘাতিক বিপদ হবে, শরীরটা পচে যাবে। এই কথাটা শুনে হাসতে লাগলো মেয়েটি, যেন একটা চমৎকার ঠাট্টা। সে ফুলে ফুলে হাসতে লাগলো। তারপর শাড়িটা সরিয়ে ফেলে নিজের বুকের দিকে আঙুল দেখিয়ে বলল, আমাকে আমাকে কি দেখতে খারাপ? তোমার পছন্দ হচ্ছে না? তারপর হঠাৎ হাত বাড়িয়ে ডাক্তারের মুখটা ধরে ফেলে বলল, এসো না বাবা, দেরি করছো কেন, এসো। ডাক্তার চমকে পিছু হটে ছাড়িয়ে নিলেন নিজেকে। তার মায়া হলো। মেয়েটি বড় সরল। ও জানে না মৃত্যু কত ভয়াবহ। ওকে অন্তত আর একবার 5বার সুযোগ দিতে হবে। তিনি বললেন, শুয়ে থাকো তুমি, আমি এক্ষুনি আসছি। চেম্বারের পাশেই আরেকটি ঘরে ডাক্তারের নিজস্ব প্যাথোলজিক্যাল ইউনিট। সেখান থেকে তিনি সিরিঞ্জার টেস্ট টিউব নিয়ে এলেন। মেয়েটি শুয়ে শুয়েই দেওয়ালে ঝোলানো একটা ক্যালেন্ডারে ছবি দেখছিল, পাতা উল্টে উল্টে। জার্মানির রাইন নদীর পাড়ের দৃশ্য, কালো অরণ্য, নীল রঙের তুষারের উপরে হলুদ স্কার্ট পরা এক দেবদূতির মতন তরুণী। ডাক্তার বললেন, দেখি দেখি তোমার হাতটা। মেয়েটি হাত বাড়িয়ে দিল। তোমার রক্ত নেব। রক্ত নেব একটু, ভয় পেও না। মেয়েটি কোনো আপত্তি করল না, এবার চুপ করে রইল। ডাক্তার স্পিরিট ভেজানো তুলো দিয়ে হাত ঘষলেন মেয়েটির। তুলোটা ময়লা হয়ে গেল। মেয়েটি নিয়মিত সাবান মাখে না, যেখানে সেখানে শোয়, তার হাতে তো ময়লা থাকবেই। তারপর তিনি শিরাটা খুঁজে নিয়ে সিরিঞ্জের সূঁচটা
ঢুকিয়ে দিলেন। মেয়েটি কোনো ব্যথার শব্দ উচ্চারণ করল না, বরং সে পাশ ফিরে শুয়ে ডাক্তারের চুলের মধ্যে অন্য হাতটা ডুবিয়ে দিয়ে বলল, হ্যাঁ তো বড় বড় চুল, তুমি অনেকদিন চুল কাটোনি বুঝি? ডাক্তার একটু হকচকিয়ে গেলেন। এরকম কথা তাকে কেউ বলে না কখনো। তার স্ত্রীও ডাক্তার, দুজনেই সর্বক্ষণ ব্যস্ত। পয়সা রোজগারের মহোৎসবে দুজনে মেতে আছেন, কথা বলবারও সময় নেই। ডাক্তার বললেন, হাত ছড়াও। মেয়েটি তবুও হাত ছড়ালো না, খুব খুব করে হাসতে লাগলো। সিরিঞ্জটায় রক্ত ভরে ডাক্তার সরে এলেন, চলে গেলেন পাশের ঘরে। একটা স্লাইডে কয়েক ফোঁটা রক্ত নিয়ে সলিউশন মিশিয়ে সেটা ধরলেন মাইক্রোস্কোপের নিচে। তার একটা দীর্ঘশ্বাস পড়ল। পরে ভালো করে ডাব্লুআর দেখতে হবে, কিন্তু এখনই তিনি নিঃসন্দেহ হয়ে গেছেন যে মেয়েটির সিফিলিস আছে। চেম্বারে ফিরে এসে তিনি বললেন, দিনে 2 বার 5 লাখ করে, অন্তত 10 দিন পেনিসিলিন ইঞ্জেকশন নিতে হবে তোমাকে। সকালে বিকেলে ইচ্ছে করলে আমার এখানে এসেও ইঞ্জেকশন নিয়ে যেতে পারো, আমার কম্পাউন্ডারকে বলে দেব। মেয়েটি চোখ বড় বড় করে শুনল, কোনো উত্তর দিল না। এবারে উঠে পড়ো, আর শুয়ে থাকবার দরকার নেই। হয়ে গেল। মেয়েটি উঠে পা ঝুলিয়ে বসল, খোলা শাড়িটা সরিয়ে রাখলো পাশে। অকারণেই একবার সায়ার দড়িটা খুলে আবার বাঁধল। ব্লাউজের একটা বোতাম খোলা ছিল, টিপে দিল সেটা। 2 হাত তুলে চুল ঠিক করল, তারপর মুচকি হেসে নেমে দাঁড়ালো মাটিতে। শাড়িটা পরতে লাগলো। ডাক্তার জিজ্ঞেস করলেন, কোথায় থাকো তুমি? বেলেঘাটায়। এত রাত্রে সেখানে ফিরতে পারবে? কেন পারবো না, রোজই তো ফিরি। আমার তো আর গাড়ি ঘোড়া লাগে না, আমি হেঁটেই যাই। নাও। কি দেব? আরে আমার টাকা দেবে না? ডাক্তার আপাদ মস্তক চমকে উঠলেন। এ মেয়েটা টাকা চাইছে? তার কাছে কেউ কখনো টাকা চায় না, সবাই দেয়। এ মেয়েটা অকৃতজ্ঞ এমন? তিনি বিনা পয়সায় ওর পরীক্ষা করলেন। অন্য রুগী হলে অন্তত 50 টাকা চার্জ করতেন। তিনি বললেন, কিসের টাকা? আরে আমার টাকা দেবে না, আমার সময়ের দাম নেই। ডাক্তার চটে গেলেন এবার। একটা সামান্য রাস্তার মেয়ে, সে বলে কিনা তার সময়ের দাম? সে জানে না কত বড় ডাক্তারের সঙ্গে কথা বলছে সে। সন্ধেবেলা লাইন দিয়ে রুগীরা বসে থাকে, একদিন রুগীরা ফিরেও যায়। তাকে এই মেয়েটা বলে কিনা সময়ের দাম? যাও, বাইরে যাও, আমি দরজা বন্ধ করব। আহা, যাও মানে কি? আগে আমার টাকা দাও। এতক্ষণ ফুর্তি করলে টাকা দাও। ফুর্তি? হালবার, কেউ শুয়ে শুয়ে ফুর্তি করে, কারো শুধু জড়াজড়ি আর চুমু খেয়েই ফুর্তি পুরো হয়ে যায়। তোমার ফুর্তি দেখা দেখিতে। তুমি ছুতো করে এতক্ষণ আমায় দেখলে, আরো কিছু দেখতে চাও তো বলো, দেখিয়ে দিচ্ছি। চুপ চুপ, এসব কথা আমি একদম শুনতে চাই না। চোখ রাঙিও না, আমিও রোজগার করতে বেরিয়েছি। তুমি না ডাকলে আমি অন্য লোকের সঙ্গে যেতুম। দাও দাও আমার টাকা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মেয়েটি এবার অন্য মূর্তি ধরল, কোমরে হাত দিয়ে বেঁকে দাঁড়ালো সাপের মতো। বিষাক্ত চোখে তাকিয়ে বলল, আমার টাকা দেবে না? আমার চোখ রাঙাচ্ছ? দেখবে দেখবে আমি টাকা আদায় করতে পারি কিনা। আমার ন্যায্য পাওনার টাকা, আমার 1 ঘন্টার দাম। বাড়িতে কি আমি শুধু হাতে ফিরব? তোমার মতন ঢের লোক দেখেছি আমি। টাকা দেবে না, ফুর্তি করবে? এ মামার বাড়ি? চুপ চুপ। কেন চুপ করব? পকেটে নেই কানা করি, দরজা খোল বিদ্যে ধরি। কেন ডেকে এনেছিলে আমাকে?
আমার হকের টাকা না পেলে আমি পাড়া মাথায় করব। মেয়েটি ক্রমশ গলা চড়াচ্ছে। ডাক্তার সন্ত্রস্ত হলেন। দারোয়ান আছে বাইরে, এছাড়া পাশের বাড়ির লোকজন শুনে ফেলতে পারে। রাত 10টার পর ডাক্তার কোনো দিন চেম্বারে থাকেন না। এখন যদি লোকজন টের পায় যে তিনি এত রাত্রে একটা খারাপ মেয়ে ছেলের সঙ্গে খালি চেম্বারে রয়েছেন। পকেট থেকে মানি ব্যাগ বার করে তিনি মাথা নিচু করে জিজ্ঞেস করলেন, কত? আমার 1 ঘন্টা রেট 15 টাকা। থরে থরে সাজানো নোটগুলোর মধ্যে থেকে 2খানা 10 টাকার নোট আলগোছে তুলে নিয়ে তিনি মেয়েটির দিকে এগিয়ে দিলেন। মেয়েটি বলল, আমার কাছে খুচরো নেই। থাক। মেয়েটি খপ করে 10 টাকার নোট দুটো নিয়ে আট ভাঁজ করে ব্লাউজের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর তার রাগ করা মুখেই ফিকে হাসি ফুটিয়ে বলল, চলি। ডাক্তার তার দিকে ফিরেও তাকালেন না। মেয়েটি বেরিয়ে যাবার পরও তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন চেম্বারের মধ্যে। তিনি আরও পরে বেরুবেন, যাতে মেয়েটির সঙ্গে আর তার দেখা না হয়। রাগে তার শরীর জ্বলছে। 20টা টাকা এমন কিছু নয়, কিন্তু মেয়েটি বেইমানের মতন তার কাছ থেকে টাকাটা আদায় করে নিল। রক্ত নেবার সময় মেয়েটিকে স্পর্শ করতে হয়েছিল বলে তিনি ঘৃণা বোধ করলেন। এখন বেসিনে গিয়ে হাত ধুতে লাগলেন। হঠাৎ তার মনে পড়ে গেল সেই মেয়েটির কথা, যে নিজের কাপড়ে আগুন লাগিয়েছিল। তার ঝলসানো মুখেও ফুটে উঠেছিল তীব্র ঘৃণা পুরুষের সম্পর্কে। হাসপাতালে গিয়েও মেয়েটি বাঁচেনি। মেয়েটির স্বামী সেদিন তাকে ফি দিয়েছিল 32 টাকা। তিনি একটু আপত্তি করেছিলেন, ঠিক নিতে চাননি, তবু ওরা জোর করে দিল। রোগের চিকিৎসা করাই ডাক্তারের পেশা। জীবন মৃত্যুর ভার তার হাতে নয়, তিনি এরকমই ভেবেছিলেন। মৃত্যু আজ ছদ্মবেশে এসে তাকে একটু শিক্ষা দিয়ে গেল। শেষ হলো আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছদ্মবেশিনী। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন নিয়মিত, তাদেরকে বলছি, আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।